প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির পথে একমাত্র বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জামিনে খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা নেই, প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করছে খালেদা জিয়া মুক্তি কিংবা জেলে থাকা। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, দুর্নীতির দায়ে দণ্ডিত বেগম জিয়ার কারাবাস কিংবা মুক্তি কোনোটিতেই সরকারের হাত নেই। বস্তুত গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া জেলে যাবার পর এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে আওয়ামী লীগ ও বিএনপি। মাঝখানে কিছুদিন প্যারোলে মুক্তি ও তার শারীরিক সুস্থতার বিষয়টি নিয়ে জল ঘোলা হলেও বেগম খালেদা জিয়া আদৌ মুক্তি মিলবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় কোনো পক্ষই। প্রিয় দর্শক, এই যখন বাস্তবতা, তখন আমাদের আজ আলোচনার বিষয় খালেদা জিয়ার মুক্তি সরকারের ইচ্ছায় নাকি আদালতে। এ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রিয় দর্শক, চাইলে আপনি আলোচনা অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এই জন্য ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/RTV অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পাবেন। আমরা আলোচনায় যাব। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাই যে গয়েশ্বর চন্দ্র রায়ের যে বক্তব্য যে প্রধানমন্ত্রীর কারণে এটা আটকে আছে, আর আওয়ামী লীগ বলছে যে না, তাকে দণ্ডিত হয়েছে, সে রায়ে সে আসলে কারাগারে আছে। কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে গয়েশ্বরদার যে কথা বলেছে তার সাথে তো আমি একমত পোষণ করতে চাই। কারণ প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বেগম খালেদা জিয়া অনেক আগে বেরিয়ে আসতে পারতেন। প্রধানমন্ত্রীর কথা মতোই তাকে জেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তখন বলেছেন স্পষ্ট করে বহু সময় বহু মিডিয়াতে, বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, এতিমের টাকা আত্মসাৎ করেছে, এবং সেই সাথে সাথে মন্ত্রীরা দিনক্ষণ পর্যন্ত বলে দিয়েছিল যে এতদিনের ভিতরে বেগম খালেদা জিয়াকে লাল দালানে যেতে হবে, তাকে জেলের ভাত খেতেই হবে। বাংলাদেশের যে প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালায়, সেই দেশে বিচারপতির এমন ক্ষমতা আছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছা পোষণ করার পর তাকে জেল না দিয়ে রায় অন্য কিছু দেওয়ার কোনো সুযোগ আছে? এবং দেখেন, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো কি, যে বাংলাদেশে প্রতিনিয়ত লুটপাট, চুরিদারি, মিথ্যাচার, অত্যাচার, নির্যাতন, ভোট ডাকাতি, ভোট চুরি এগুলো হচ্ছে, সেই দেশে যে কারোর টাকা না, দেশের টাকা না, মানুষের টাকা না, ইয়ের টাকা, আওয়ামী লীগের টাকা না, বিএনপির টাকা, কারোর টাকা না, এটা জিয়াউর রহমানের নামে একটা প্রতিষ্ঠান করার জন্য কুয়েতের আমির দিয়েছিলেন 4,41,00,000 টাকা। তার ভিতরে 2,30,00,000 টাকা মতো মোস্তাফিজুর রহমান নিয়ে বাগেরহাটে একটা এই প্রতিষ্ঠান করেছেন। আর বাদবাকি 2,10,00,000 টাকা এই টাকা দিয়ে বগুড়া গাবতলী কিছু জমি কিনেছিল, সাভারে কিছু জমি বায়না দিয়েছিল। এই টাকা দিয়ে পুরো কাজটি হয়নি, এবং 2,10,00,000 টাকা কিছু হয়ও না। অর্থাৎ এটাই ছিল যে ভবিষ্যতে এটা বড় কিছু করবে, এই টাকা দিতে হবে না। তো সেখানে যখন ওই টাকাটা ফেরত দিল আপনার ওই বায়নার টাকাটা, তখন টাকাটা এই ফান্ডে না গিয়ে আরেকটা নামে রাখা ছিল। এইটা অনিয়ম হয়েছে। তো তার জন্য টাকা তো চুরি হয়নি, টাকা তো টাকার জায়গায় রয়েছে। সেই টাকা এতে তাকে জামিন দিয়ে, এবং দেখেন প্রধানমন্ত্রী বলার পরেও কিন্তু বিচারক কিন্তু ওনাকে চোর বলেন নাই, টাকা আত্মসাৎকারী বলেন নাই। বিচারক বলেছেন কি, উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার করেছেন যদি বলেই থাকেন, সে ক্ষমতার অপব্যবহার তো হয় না। তারপর যদি হয়ে থাকে, তাহলে সে টাকা যদি অস্তিত্ব না থাকতো, তাহলে আপনি তাকে বলতে পারেন ক্ষমতার ব্যবহার করে যেখানে টাকা দেওয়া হয়েছিল ওই টাকাটা নেই, টাকা তো টাকার জায়গায় রয়েছে। তো এই মুহূর্তে ধর আমি এইভাবে বলতে চাই যে তারপরেও এই মামলা কিন্তু জামিন হয়েছিল। নিম্ন আদালতে যখন জামিন দিল না, উচ্চ আদালতে জামিন হলো। জামিন হওয়ার পরে আপিল করা হলো। আপিল করার পর তারপরে বেশ কিছুদিন ঘোরানো টোনা করে একটা পর্যায়ে এই মামলার জামিন হয়ে গেল। এরপরে কুমিল্লার একটি মামলা, যে ওই যে গাড়িতে বোমা বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যে কয়েকজন 8 জন মারা গিয়েছিল, এই মামলার সমস্ত আসামিরা কিন্তু জামিনে মুক্ত, সমস্ত আসামি। অথচ ওনাকে উচ্চ আদালত জামিন দিল। জামিন দেওয়ার পরে উচ্চ আদালতে আপিল করলো। আপিল করার পরে আপিল শুনানিতে গিয়ে দেখা গেল যে আপিলের ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠালেন। পূর্ণাঙ্গ বেঞ্চ কোনো সিদ্ধান্ত না দিয়ে নিম্ন আদালতে পাঠালেন। নিম্ন আদালত 3, 4, 5, 6 মাস ঘুরায় ফিরে 3-4 বার ডেট চেঞ্জ করে তারপরে বললেন যে তাকে জামিন দেওয়া হলো না, যাবে না। মানে এই যে 3-4 মাস যদি এটা সরকারি নিম্ন আদালত থেকে কিন্তু বলা হতো, নিম্ন আদালতে সরকারের কথা মতো চলে,
এবং এটা না হলে কিন্তু বেগম খালেদা বের আসতেন। ততক্ষণ কিন্তু ওনার এই যে অরফানেজ ট্রাস্টের এই মামলার কিন্তু ওনার এই জামিন হয়ে গিয়েছিল। তার মানে তার কি বুঝবো? এবং আজকে যদি সরকার মনে করে, যেমন জেনারেল এরশাদ, তার মামলা দীর্ঘদিন ধরে চলে, যখন একটু এরশাদ নাগালের বাইরে চলে যেতে লাগে তখনই তাকে একটা ডেট দিয়ে দেয়। এই মামলা আজকে কত বছর কথা হচ্ছে, মামলাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে। তো তাই যদি না হতো, শেষ করে তাই যদি না হতো 111 ভিতরে বর্তমান প্রধানমন্ত্রীর নামে তো 12-13টি মামলা হয়েছিল, সে মামলা তো সবগুলো ওয়াশ আউট হয়ে গেল, কোন মামলায় তার এখন নেই তার। তাহলে এই মামলা তো এটা তো 111-এর সময় মামলা এটা। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা করেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2010 সালে। তাহলে একজনের নামের মামলা যে সাজা হলো, আরেকজন প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা হলো, সেই মামলাগুলি একটু কোনো দিনের আলো দেখলো না বা মামলাগুলি হয়ে গেল। তার মানে কি, আজকে যদি ধরেন বিএনপি ক্ষমতা থাকতো, তাহলে 111-এর ভিতরে বর্তমান প্রধানমন্ত্রীর নাম যেগুলি মামলা হয়েছিল সেই মামলাগুলিতে এইভাবে সাজা হতো, নির্দোষে খালাস নিশ্চয়ই পেত না যদি তারা ইচ্ছা করতো। এখন তখন সরকার ইচ্ছা করেছে। এই জন্য আমি বলবো, গয়েশ্বর কথাটা, এই কথাটা গয়েশ্বর সঠিক বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। আহমদ হোসেন, আপনি যে বিষয়বস্তুটা দেখলাম, খালেদা জিয়ার মুক্তি সরকারের ইচ্ছায় না আদালতে, এটা নিয়ে তো রচনা লেখা যাবে। এখন রচনা বললেন যে আপনার দেখা হয়েছে, উনি অর্ধেক রচনা লিখেছেন, আপনি যদি সম্পূর্ণ করেন। এতবার এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, জি মনে হচ্ছে রচনা লিখতে হবে, বই লিখতে হবে, কারণ এর সমাধান তো হচ্ছে না, এই কারণে বারবার লিখতে হচ্ছে, আমাদের কথা বলতে হচ্ছে। আপনি বললেন যে আদালতে, আপনি কিন্তু শিরোনামই বলে দিয়েছেন। জি, ওনার যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, উনি যে কারাগারে আছেন, সেটা কি আদালত দিয়েছে না শাসন বিভাগ দিয়েছে, ক্যাবিনেট দিয়েছে? দিয়েছে তো আদালত। কিন্তু তারা দাবি করছে আদালতকে সরকার ব্যবহার করছে। আদালতের জাজকে তারা কনভিন্স করতে পারেন নাই, তাদের আইনজীবী যারা আছেন এই চাপাবাজ, তারা ফেল করেছে, তারা চাপাবাজি করেন বাইরে এসে, বাট কোর্টের সামনে দাঁড়িয়ে তারা লজিক দিয়ে জাজকে কনভিন্স করতে পারেন না। ভালো লয়ার রাখতে পারেন না, এর কারণ কি? না, যারা আছেন ভালো লয়ার কেন, বিশ্ব এই গ্রহের বাইরে থেকে নিয়ে আসলেও যখন সরকার প্রধান বলেন যে শাস্তি পেতেই হবে, এখন প্রশ্ন আপনি যেটা বলছেন, ওটা পড়ে যান, আপনি আমাকে শেষ করতে দেন। জি, আপনি যেটা বলছেন, ওই যে বিএনপি তো সব বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, কাজে তাদের সবসময় মনে হয় যে যা এই গভর্নমেন্ট তো করছে। আপনি মনে আছে আসলে সরকার করছে না। নো, আপনার মনে আছে না যে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া 96 এসে কিন্তু শুরু হলো, 2001 এসে যখন বিএনপি ক্ষমতা আসলো, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু আটকে গেল। এটা ঝুলেছিল কারণ কি জন্য? ওই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দিষ্ট ঝুলেছিল। তারা যেহেতু বিচার বিভাগকে ওইভাবে কন্ট্রোল করেছে, কাজে তারা মনে করে যে এখনো বোধহয় এটা এরকমই হচ্ছে, কিন্তু ওইটা ছিল বেগম জিয়ার দুঃশাসনের আমল, আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসনের আমল। দুঃশাসন আর সুশাসনের মধ্যে অনেক পার্থক্য আছে। সুশাসন হচ্ছে আইনি শাসন, লফুল শাসন, কনস্টিটিউশনাল শাসন। সুতরাং এই বিষয়টি তাদের বুঝতে হবে। কাজে আমরা স্পষ্ট করে বলতে চাই, বেগম জিয়ার মুক্তির বিষয়টা হচ্ছে আদালতের কাছে। কোর্ট উইল জাজ, কোর্ট উইল থিঙ্ক। সেখানে তারাই তো বলছে লিগ্যাল ব্যাটেল, তারাই কিন্তু বলছে স্ট্যান্ডিং মিটিংয়ে লিগ্যাল ব্যাটেল করতে হবে। লিগ্যাল ব্যাটেলে তারা পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। যে আমরা কি করব? এটা কি শাসন বিভাগ থেকে এখন ক্যাবিনেট মিটিং বসে বলবে প্রধানমন্ত্রী সভাপতি যে এই মুহূর্তে একটা অর্ডার করে দিই, তাহলে রাষ্ট্রপতি একটা অর্ডিনারি জারি করে দিলেন যে এই মুহূর্তে বেগম জিয়াকে মুক্তি করে দিলাম? এটা কি লফুল হবে? এটা কি সংবিধানসম্মত হবে? এটা কি কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? আপনি কি বলেন? আপনি তো লেখাপড়া করেন, আপনি কিন্তু অধ্যাপক, একজন বুদ্ধিজীবী। সুতরাং এইগুলোতে গায়ে জুড়ে কথা, নাচতে পারলাম না উঠুন বাঁকা, হ্যাঁ কোর্টে কিছু পারলাম না সমস্ত দূর দিয়ে দিলাম। গয়েশ্বর রায় যিনি বললেন, উনি তো বললেন যে ওনার কোরআনের বেদবাক্য হয়ে গেল নাকি ওনার বক্তব্য? গয়েশ্বর রায় কথা বলছেন, মির্জা ফখরুল সাহেব জানেন, ওনার কৌশলের ব্যাখ্যা উনি দেবেন। 2 দিন পরে যখন তারেক জিয়া ধমক দিল, উনি আবার ঠান্ডা হয়ে গেলেন। গয়েশ্বরের বক্তব্য তো আর এটা এমন নয়, বেদবাক্য না যে উনি যেটা বলছেন কোরআনের মতো বেদবাক্য, এটা আমারও নিতে হবে। সুতরাং গয়েশ্বর রায়কে বুঝতে হবে যে আইনের শাসনের সময় আইন দিয়ে লড়াই করতে হবে। আপনি কোর্টে যাবেন, কোর্ট দিয়ে লড়াই করতে হবে। উনি তো অ্যাডভোকেটও না, ওনাদের বড় বড় যারা আইনজীবী আছেন তারা কি করছেন, তারা কেন ব্যর্থ হচ্ছেন, তারা পারছেন না কেন? পারছেন না এই কারণে মেরিটটা হচ্ছে মেরিট ডিমেরিট। মামলার মেরিট আছে, ডিমেরিটও আছে। কারণ ডিমেরিটটা এত বেশি যে জাজদের কাছে ওনারা দাঁড়াতেই পারেন না। পয়েন্টে লজিকে, আপনার ইনফরমেশনে, তারপর ডকুমেন্টে কোনোভাবে দাঁড়াতে পারেন না।
সুতরাং উনি এই যে বললেন যে আমাদের প্রিয় ভাই উনি বললেন ক্ষমতার মিসইউজ করেছেন, কোর্ট বলছেন দুর্নীতি পাস করেন নেই। আর মিসইউজ মানেই তো দুর্নীতিবাজ, মিসইউজ মানেই তো উনি দুর্নীতি করে, এটা মিসইউজ করে দুর্নীতি করেছেন। এই যে সেই জন্য এটা এই হ্যাজ বিন প্রুভড ইন দি কোর্ট, বিকজ দ্যাট ইজ হোয়াই বেগম জিয়া তিনি আজকে কনভিক্টেড, হি ইজ কনভিক্টেড, শি ইজ কনভিক্টেড এবং দণ্ডপ্রাপ্ত হয়ে আজ জেলখানায় আছেন। কারণ তার মুক্তির বিষয়টা তাদেরকে বলবো ওই টক শোতে না বলে ওই আদালতে যান, জি আমি যদি বলেন গিয়ে কনভিন্স করে। জি একটা হচ্ছে সুশাসন আর একটা হচ্ছে দুঃশাসন। উনি যেটা এমন বলেছেন আইনের শাসন চলছে, রুল অফ ল চলছে, যে এমন শাসন চলছে আইনের শাসন, জি সেই শাসনের কারণে ফাঁসির আসামি তাকে যাবজ্জীবন দিয়ে তাকে জেলখানা থেকে বের করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরেও যদি বলে সুশাসন চলছে। বড়াইগ্রামের সানাল হক বাবু দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করলো সবার সামনে। তারপর তার সমস্ত আসামিদেরকে যখন রাষ্ট্রের ক্ষমা করে দিয়ে তাদের জেলখানাতে বের করে দেয়, গামা হত্যার সমস্ত আসামি বের করে দেয়, তখন যদি বলে সুশাসন দেশে আছে, তা যারা শুনতেছে তারা হাসা ছাড়া তো মানে অট্ট হাসি দিবে, অর্থাৎ কষ্টের হাসি হাসবে, কান্দা কাঁদবে, যে কোনো একটা। এই যে বলা হচ্ছে। আর আরেকটা যে কথাটা বলা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে দুর্নীতির কথা বলছে, আজকে তো দুর্নীতি পদে পদে। আমি একটা জিনিস খেয়াল করছেন, বিএনপি আজকে 12 বছর ক্ষমতার বাইরে, 12 বছর বেশি। এই 12 বছরের ভিতরে বিএনপির একজন নেতাকেও মানে দুর্নীতির দায়ে সাজা দিতে কিন্তু পারে নাই আজ পর্যন্ত। বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে দিয়েছে, তো এগুলো হলো আইনের মারফাসে আটকে দিয়েছে। কিন্তু তারপরে বলে তো বিএনপি দুর্নীতিবাদ দল, কিন্তু প্রমাণ কিন্তু এ পর্যন্ত করতে পারে নাই। কিন্তু এখন এই 10 বছরে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে, ক্ষমতাচ্যুত হলে যে কত হাজার মামলা হবে তার ঠিক নেই, প্রকৃত মামলা। এখন বিএনপির নামে যে মামলা হচ্ছে, আইনের শাসনকে একে বলে যে আমরা নির্বাচনের সময় গেলাম, নির্বাচনে বিশ্বাস করে গেলাম, আমাদের নামে হাজার হাজার মামলা হলো গায়েবী মামলা। আমার ওখানেও মামলা দিল 6টা 2 থানায় মামলা দিয়ে আমার লোক 50 জনকে অ্যারেস্ট করলো আগে, তারপর এইসব মামলা সব আসামিরা দাবি করলো। এই কি আইনের শাসন? যে একটা নির্বাচনে আমরা গেলাম, আমরা 50 জন প্রার্থী, কেউ গুলিবিদ্ধ, কেউ ক্ষতবিক্ষত। এই কি আইনের শাসন? যে নির্বাচনে যাওয়ার পর তফসিল ঘোষণার পরে আমার 17 জন এমপি প্রার্থী, খালিগড় খোকন, ফজল হক মিন্টু, রুহুল কবির, তাদের দুলু সহ এরকম 17 জন প্রার্থী তারা কারাগারে থাকে। এই কি আইনের শাসন? যে মির্জা ফখরুল ইসলাম পার্টির সাধারণ সম্পাদক, তার গাড়ি ভাঙচুরকে, তার ওয়াইফের ভাঙচুর, ইকবাল হাসান মাহমুদ টুকু সাবেক এমপি, তার বউয়ের করে গুলি করে একদম চোখ অন্ধ করে দেওয়া, এই কি আইনের শাসন? আইনের শাসন যদি হলে বিনা কারণে মামলা হয়। এই যে এই কয়েক বছর যত মামলা হয়েছে, এই মামলা একদিন এই মামলা নিয়ে গবেষণা হবে যে এতগুলি মামলা কিভাবে হতে পারে বিনা কারণে। আকাশে বজ্রপাত হলো না, জোরে কোনো ঝড় হলো না, অথচ বিএনপির বিরুদ্ধে বোমাবাজির মামলা দিয়ে আজকে বলা যে আইনের শাসন। একে আইনের শাসন বলে না। এই কি আইনের শাসন? রাতের বেলা ভোট কাটা হয়, সকালের বেলায় মানুষ ভোট ছিনতাই করে নেয়, কেটে নেয়, জোর করে সিল মারে, ফলস ভোট, যেটা মানুষ জানতো। রাতের বেলা ভোট কাটা হয় প্রশাসনের মাধ্যমে। এই প্রশাসনকে অস্বীকার করতে পারবে? এই টোটাল প্রশাসনকে আজকে বিতর্কিত করে ফেলেছে। এই প্রশাসনের লোকজন তার ওয়াইফের কাছে যখন যায়, ওয়াইফ তার দিকে, ডিসি তখন বাসায় ঢোকে, তার ওয়াইফ তার দিকে অবাক বিষয়ে তাকিয়ে থাকে, তুমি আমার স্বামী, দেবতুল্য স্বামী। এইভাবে রাত্রিবেলা ভোট কাটার আপনি জানলেন কি? আমাদের লোকজনের ভিতরে নাই, বেডরুমের খবর কি? না, আমাদের লোকজনের ভিতরে আত্মীয় নাই, আহমেদ ভাই, প্রিজাইডিং অফিসার নাই। কিভাবে ডিসির দিকে তাকায়? না, আমি আপনাকে বলি, আমাকে শেষ করতে দেন। কতটা বিশ্বাসযোগ্য? আপনার এসপি সাহেব যখন বাসায় গেছে, তার সন্তান তার মুখে থেকে আছে, সেটা আপনাকে খবরটা দিল? আরে বাবা, আমাদের লোকজন ভিতরে কি নাই নাকি? এসপি মানে কি সব সরকারের চাকরি করে? তারা বাধ্য হয়েছে। তারা, আমি বলতেছি না যে তারা ইচ্ছা করে করছে, তাদেরকে বাধ্য করা হয়েছে যে আপনার এই জেলায় সব আসন দিতে হবে। হ্যাঁ, আসলে ওই যে না, এই যে সামান্যগঞ্জ বলিষ্ঠভাবে একজন এসপি ভূমিকা রেখেছিল, 3টা সিটি ওখানে বিএনপি পেয়েছিল। এখন যেখানে যেখানে একটু সুযোগ ছিল সেখানে ভোট হয়েছে। এটা তাদের সবাইকে আজকে তাদের ছেলে মেয়েদের কাছে, বউ বাচ্চাদের কাছে অবিশ্বাসী করে দিচ্ছে। মানে একবারে ইচ্ছা করে করছে তারা, তা না। আমি এখনও বলবো, এই এসপিডিসিরা যদি এই চাকরি ছেড়ে দিয়ে তাদের কোনো বিপদ না হয়, তাদের জীবন জীবিকা যদি চলার কোনো ব্যবস্থা থাকতো, আমার মনে হয় যে 75% 80% রিজাইন করতো। আমরা এই চাকরি করবো না, এই মিথ্যাচার আমরা করবো না। আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছে, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, আমরা অসম্মানিত হতে চাই না, আমরা এই অন্যায় কাজ করতে চাই না। ইচ্ছা করে তারা করে না, তারা করতে বাধ্য হয়েছে। টোটাল প্রশাসনকে আজকে নষ্ট করে দেওয়া। এই নিয়ে আমরা আরো কথা বলবো, এরপর যে আমরা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম খালেদা জিয়ার মুক্তি, আদালতে
নাকি সরকারের ইচ্ছায়? সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম খালেদা জিয়ার মুক্তি সরকারের ইচ্ছায় নাকি আদালতে, এ নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিরতির আগে খানিকটা কথা বলেছি। আহমেদ ভাই যদি বলেন, গয়েশ্বর তো বলেছেন খালেদা জিয়ার মুক্তির পথে বাধা প্রধানমন্ত্রী। বিএনপির আরও কয়েকজন নেতার যে কমেন্ট আপনি শুনে নেন। মিস্টার অলি, একজন নেতা এলডিপি, তিনি বলেছেন কিছু নেতা চান না খালেদা জিয়া মুক্তি পান। মওদুদ আহমেদ বলেছেন খালেদা জিয়ার কারাগার বদল সরকারের ষড়যন্ত্র। জমির উদ্দিন সরকার বলেছেন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আরেকজন বিএনপির নেতা মিস্টার নজরুল ইসলাম, তিনি বলেছেন খালেদা জিয়ার মুক্তির জন্য মরার দরকার নেই। বিএনপির নেতাকর্মীদের বলেছেন রাস্তায় আসেন। এই হচ্ছে 4 থেকে 5টা কমেন্ট। এখন যদি আপনি বলেন যে খালেদা জিয়া কি হবে, ঈদের আগে কি মুক্তি পাবে নাকি কারাগারে এসে থাকবে? আমি তো আগেই বলেছি, এটা তো আমাদের কাছে নয়, সোজা সাপটা কথা বলি। জি, ছেড়ে গেছে বলেন তো আসলে ভিতরের খবর কি? ভিতরের খবর হাসি। অনেকে বলে যে বিএনপির যে এমপিরা যে যোগ দিল, এটা খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির অংশ হিসেবে। ভিতরের খবর হলো হাসি। কে ওই যে হাসতেছে? বেডরুমে ডিসি সাহেবের ওয়াইফ আর এসপির বাচ্চা, এরা কি বিএনপিতে যোগ দিল নাকি? কি ক্যামেরা ফিটিং করে রাখছে উনি, সিসি ক্যামেরা, যে বিএনপি অফিস থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, সমস্ত কথা রেকর্ড করছে। ভালো লিঙ্কিতে করছে। এই সমস্ত কথায় পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে। এই সমস্ত কথায় দেশের মানুষ হাসছে। এই বিএনপি কি পাগল হয়ে গেল নাকি? প্রলাপ বকছে, বলছে 70% নাকি রিজাইন করতো ডিসিএসপিরা, বিকল্প কর্মসংস্থান থাকতো। না, 70% তো না, উনি বলেছেন এখন তো রিজাইন করা উচিত বিএনপি থেকে তাদের রিজাইন করা উচিত। কোন দলে যাবে রিজাইন করে? হ্যাঁ, তাদের কথাবার্তাতে স্টেশন নেই। তারা সকালে বলছে একটা, দুপুরে বলছে একটা, বিকেলে বলছে একটা, তাই না? আগে বললো নির্বাচনেই যাব না, দলীয় সরকার অধীনে নির্বাচনেই যাব না। পরে বললেন যে ডায়লগ চাই, ডায়লগ হইল, গেলেন, ওই যাওয়া গেলেন, কিন্তু 2 বার গেলেন, চা নাস্তাও খেলেন, নির্বাচনও এলেন, ইনক্লুসিভ ইলেকশন হলো, সব দলের অংশগ্রহণে ইলেকশন হলো। হ্যাঁ, অবশেষে হেরে গেলেন। হেরে গিয়ে এখন কি করবেন? একবার বললেন আমরা এই অবৈধ পার্লামেন্ট মানি না, আমরা শপথ নেব না, বাস, স্থায়ী কমিটির ডিসিশন, শপথ নেব না, বাস। পরে দেখা গেল এই ফোরামের 2 জনই শপথ নিয়ে ফেলেছেন, আর তাদের একজন আগেই চলে গেছেন। বাকি যে 5 জন ছিলেন, ওই 5 জনও রওনা হয়ে গেছেন বাড়ি থেকে শপথ নেওয়ার জন্য। এই খবর যখন হয়ে গেল মির্জা ফখরুলের কাছে এবং তারেক জিয়ার কাছে, তখন দেখলেন তাদের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি। এখন শ্যাম রাখি না কুল রাখি? ভাই, আগে শ্যাম রাখি না কুল রাখি? বলে দেন যে দলীয় সিদ্ধান্তেই আমাদের এমপিরা শপথ নিতে যাচ্ছে। তাহলে কোন বক্তব্যটা কারেক্ট? এখন শুনতেছি সংরক্ষিত আসনেও একজন পাবেন, সবাই নীলবণী একজন পাবেন, সেটা নিয়েও তারা দিবেন, মহিলা এমপি দিবেন। আবার বগুড়া আসনেও নির্বাচনে অংশগ্রহণ করবেন, যেটা মির্জা ফখরুল জিতেছিলেন। তাহলে সবই তো লাইন মতে আসতেছেন। ওনাদের বক্তব্য কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট না। এখন হচ্ছে প্রলাপ, মানে হতাশা থেকে প্রলাপ, হতাশার গভীরে নিমজ্জিত বিএনপি, তার পার্টি ভেতরে দ্বিধা না ত্রিধা, বহুধা বিভক্ত। একটাতে একজন এক এক কথা বলছেন, বুঝছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি, নেভার পলিটিক্যাল। জি, হাবিব ভাই যদি বলেন, প্রলাপ তিনি বলেছেন এবং এটি কোনো রাজনৈতিক দল না, প্রলাপ থেকে বিলাপ শুরু হবে কিনা বলেন একটু। রাজনৈতিক দল কি দল নেত্রী যখন কারাগারে, রাত্রে রাজনৈতিক দল কি দল নেই, তার চেয়ে বড় হলো কোনটা? ভোট চুরি করা বড় অপরাধ, ভোট ডাকাতি করা বড় অপরাধ, ভোট ছিনতাই করা বড় অপরাধ, ভোটকে ওই যে ধানের শীষের মাঝখানে 2 পাশে নৌকা দিয়ে গুণে কম দিয়ে মহা অপরাধ। বিএনপি সংসদে যেতে চেয়েছে, যায় নাই, আবার গেল, এটা কিন্তু অপরাধ না, এটা কোনো অপরাধ না, এটা হলো বাস্তবতা। যেটা আওয়ামী লীগ যেমন 86 এর সাথে ক্ষমতা আসার পর আমরা কী বলেছিলাম, ঐতিহাসিক সত্য কি, আওয়ামী লীগ কিন্তু সর্বপ্রথম 26শে মার্চ প্রতিবাদ করেছিল সাভার স্মৃতিসৌধে, এবং সেখানে আওয়ামী লীগের উপরে
লাঠিপেটা করা হয়েছে। তারপর থেকে তো আওয়ামী লীগ স্লোগান দিয়েছে, শেষে আমি ছাত্রের স্লোগান ওই লাঠিপেটা তো আমরাও ছিলাম, আপনিও ছিলেন। সেটাই তো বলছি যে এটা তো প্রথম আওয়ামী লীগই আপনি খেয়েছে। তো ওই মঞ্চে ছিলেন, ওই মঞ্চতে আপনি এখন নেই। না আমি বলি, আমি ইতিহাসের সত্য কথা বলতে হবে, আপনি আধুনিক গানের শিল্পী সত্য ছিলেন, কথা, এখন বাউল সত্য গানের কথাটা শিল্পী বলতে হয়ে হবে। এবং তারপরে আমরা বলছি এরশাদের অধীনে উপজেলা নির্বাচন যাবো না, আমরা যাই নাই। বলেছি এরশাদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন যাবো না, আমরা যাই নাই। আমরা বলেছি এরশাদের অধীনে নির্বাচন করে সে জাতীয় বেইমান হবে, তারপর আমরা কিন্তু নির্বাচনে যাই, সেখানে আমরা যাই নাই। তারপর বলছে সংসদে ভোট চুরি হলো, ডাকাতি করলো এবং মিডিয়া কু করলো, তখন আওয়ামী লীগ বলে এই মিডিয়া করে সংসদে যাবো না, যায় নাই। সংসদের উত্তর দক্ষিণ প্লাজা বসালো, সংসদ বসালো, স্পিকার নির্ধারণ করলো, এরশাদ দলের ভিতরে, আওয়ামী লীগ বাইরে। তারপরে কি আওয়ামী লীগ যায় নাই? যার মধ্য থেকে আওয়ামী লীগ কোনো দিনও মিডিয়াকুর ভোটকে আওয়ামী লীগ কোনোদিনও জায়েজ করে নাই। বাস্তব পরিস্থিতি যেতে হয়েছে, আওয়ামী লীগ গিয়েছে। 5 বছরের সংসদের 2.5 বছরের মাথায় আওয়ামী লীগ সিদ্ধান্ত সেদিন নিয়েছিল যে এই সংসদে থাকা যাবে না, বেড়ে আসছে। আওয়ামী লীগ যখন 2001 সালে নির্বাচনের পরে, ওই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন 1994 সালে 28শে ডিসেম্বর, 1 বছর বেশি মেয়াদ থাকতে আমাদের সেখানে সংসদে বেড়ে আসে নাই। এখন বাস্তব পরিস্থিতিতে করতে হয়। তার মানে এইটা না যে বিএনপি রাজনৈতিক দল না, বিএনপি রাজনৈতিক দলকে দল না প্রমাণ করতে আপনারা দিচ্ছেন না। তো ভোটটা আগের দিন রাত্রে নিয়ে যান, ভোটটা এই যে ধরেন, এটা কি বাংলা সারা পৃথিবীতে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন? একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে এতগুলি দল, হ্যাঁ পার্টিসিপেটারি নির্বাচন হয়েছে, কিন্তু জনগণ তো ভোট দিতে পারে নাই। হ্যাঁ রাজনৈতিক দলগুলি ভোটে গেছে, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। এবং দেখেন এই যে উপজেলা নির্বাচন হলো, 445টা উপজেলা নির্বাচন হলো, 440টা আওয়ামী লীগ এবং নৌকা, এবং প্রায় এর ভেতরে 131টা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 13 কি 14টা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা। হয় কোন দিন? এটা কোনো দেশ হলো? এটা কোনো গণতন্ত্র হলো? এটা কোনো রাষ্ট্র হলো? এটা কোনো নিয়ম হলো? এটা কোনো আইন হলো? এটা কোনো আইনের শাসন হলো? তারপরে যদি এখন এরা দাবি করে বিএনপি সংসদে গেল, যাবে না, গেছে, আওয়ামী লীগ আগে যে গেল, এর মধ্যে তো কোনো রাজনীতি আছে কিনা? টেবিলের নিচে কোনো রাজনীতি নাই। এই রাজনীতি একদিন যেদিন এই আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন ওই 5 জনকে আপনার টক শোতে নিয়ে আসেন, সেদিন সত্য কথা ওরা বলবে যে আমরা কেন সংসদে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আপনি একটা কথা এখানে কর্নেল ওলি সম্পর্কে বলেছেন তো? জি বলেছি। কর্নেল ওলি একটা রিমার্কেবল কথা বলেছে, কিছু নেতা চান না খালেদা জিয়া মুক্তি না, পাক। তিনি এর চেয়েও একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন বিএনপির উদ্দেশ্যে, হয় নেতৃত্ব দেন না হয় নেতৃত্ব গ্রহণ করেন। মানে বিএনপি লিডারশিপ ফেল করেছে, এটা আপনি দেখেছেন এবং একটা বক্তব্য তিনি দিয়েছেন। বলেছেন যে বিএনপি লিডারশিপ দিতে পারছে না, লিড করতে পারছে না, তারা আমরা এখানে লিড দিতে পারবো, আমাদেরকে দায়িত্ব দেন। বুঝছেন, এর মধ্যে দিয়ে কিন্তু বিএনপির যে নেতৃত্ব কত ব্যর্থ এবং নেতৃত্ব কতটা দুরবস্থার মধ্যে আছে, কর্নেল ওলির ওই বক্তব্যে কিন্তু প্রমাণিত হয়। আর এখন যেটা বলছেন কর্নেল ওলি কি বলেছে, এইটা ওইগুলো বিষয় না, এগুলো এখন যে উনি বললেন না ওই টেবিলের নিচে আর ইম্পর্টেন্ট কথা বলেন ভাই, টেবিলের নিচে আছে তো একটা ফাইল, তলে তলে সেটা না, তলে তলে চক্রান্ত, ষড়যন্ত্র কিভাবে কিছু যদি করে ফেলা যায়, যেমন জিয়াউর রহমান সাহেব তাদের নেতা করেছিলেন, ওইভাবে যদি করা যায় কিছু একটা, ওই টেবিলের নিচে ওইটা আছে, ওই ফাইলটা আছে, কিন্তু ওই ফাইল আর আলোর মুখ দেখবেন না, ওই ফাইল অন্ধকারে নিমজ্জিত, ওই রাজনীতি সমাধিস্থ হয়ে গেছে। এখন হাসতে পারবেন, বিএনপির মধ্যে দুঃখ কষ্ট, পাবলিক কথা বলছে না, পাবলিক বলছে আমরা ওকে আছি, ভালো আছি, বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশ এখন উগ্রবাদের বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন জামাত শিবিরের বাংলাদেশ নয়, বাংলা ভাইয়ের বাংলাদেশ নয়, রাজাকারের বাংলাদেশ নয়। আপনি কোন বাংলাদেশ চান? মুক্তিযুদ্ধের বাংলাদেশ চান না? মুক্তিযোদ্ধার বাংলাদেশ চান না? আপনি কি রাজাকারের বাংলাদেশ চান? আপনি কি পাকিস্তানি ভাবদের বাংলাদেশ চান? আমরা এখন মুক্তিযুদ্ধের বাংলাদেশে আছি, যেটা 71-এ যুদ্ধ করে যে স্পিরিট আমরা অর্জন করেছিলাম, যে চেতনা অর্জন করেছিলাম, সেই চেতনার ভিত্তিতে বাংলাদেশ চলছে। দেশের মানুষ ভালো আছে, উন্নয়নের মহাসড়কে আমরা হাঁটছি, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির পথে হাঁটছি। সুতরাং বিএনপি নাগরিক জীবনে যে বড় বড় সমস্যাগুলো, সেগুলো তো সমাধান হচ্ছে না। সমস্যা ঢাকা শহরে আপনি থাকেন, আমরা থাকি, যে সীমাহীন যানজট হচ্ছে, সমস্যা শুনেন প্রফেসর সাহেব, দুর্নীতি হচ্ছে তৃণমূল পর্যন্ত, সেগুলো তো সমাধান করতে হবে। পৃথিবীর সব দেশে সমস্যা আছে, জি, সমাধান তো আস্তে আস্তে হচ্ছে। আপনি যে মেট্রো রেল চালু হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি মেট্রো রেল চালু হওয়ার পরে যানজটটা আরও কিছু কমে আসবে। ঢাকা শহরের ডেভেলপমেন্ট কি হয় নাই?
ঢাকা শহরে তাহলে যানজট কিন্তু কমছে না, আপনিও জানেন আমিও জানি না, রাইট। এখন তাই না? এটা হচ্ছে মানুষের সংখ্যাটা বেড়ে গেছে এই যে এখানে। ভেজাল খাবার দেখেন কি পরিমাণ বেড়ে হ্যাঁ, গেছে, right, ওইটা তো- ধর্ষণটা অনেক বেড়ে গেছে। দর্শনের ব্যাপারে আমরা তো একটা শাস্তি- ভালো সরকার দর্শনের কাছে ব্যাপারে- ভালো সুশাসন না, আশা আপনি করি। দর্শনের ব্যাপারে শাস্তি হচ্ছে। জি আপনি যদি ইদানিং কিছু লক্ষ্য করছেন, কিছু শাস্তি হচ্ছে, কিন্তু জি র্যাপিড কিছু এই- শাস্তি এই হচ্ছে। প্রধান কতগুলো আমাদের সমস্যাটা, ধর্ষণ, সামাজিক, একটা ভেজাল, social একটা problem, দুর্নীতি, criminal, একটা যানজট, এই দুর্নীতি, হ্যাঁ, আবার সড়ক দুর্ঘটনা, এইগুলোর বিরুদ্ধে এগুলোর ব্যাপারে কিন্তু কনসার্ন সবাই। এইগুলোর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, এইগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এবং এইগুলোকে দুর্বৃত্ত করার জন্য, এগুলোকে একেবারে নির্মূল করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করতে হবে আমরা সবই করব। মিস্টার হাবিব যদি বলেন হ্যাঁ। এই প্রশ্নগুলো, জি। যে নাগরিক জীবনের যে সমস্যাগুলো আছে আসলে, নাগরিক জীবনের ধর্ষণ, সমস্যা দুর্নীতি, জর্জরিত। ভেজাল, যানজট, এখন এই যদি সমস্যাগুলো। এটা বলে যে আওয়ামী লীগের বলেন সব সুযোগে বাড়ছে, তো সেই সুযোগ বাড়ার ক্ষেত্রে ধর্ষণের সুযোগ বাড়ছে, যানজটের সুযোগ বাড়ছে, বিদেশে টাকা চুরি করে পাঠানোর সুযোগ বাড়ছে। এগুলো তো নেতিবাচক আমাদের জন্য। তো ঘটনা তো এগুলো সত্য ঘটনা। স্কোর তো নেমে আসবে তাহলে। এখন ব্যাংকের টাকা চুরি করারই বাড়ছে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে যাবার সুযোগ বাড়ছে। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যানজট, তো এই যে কবে হবে মেট্রো রেল হবে, তারপর যানজট কমবে, এখন তো আছে এই যে। এবং দেখেন যে মানে কতবার শুভঙ্করের ফাঁকি মানুষ ধান বিক্রি করতেছে 440 থেকে 450 থেকে 500, 550, 600। কৃষকরা একটু সংখ্যায় আছে। কৃষকের মানে তারা সার বিএনপির সময় সার যে বস্তা ইউরিয়া ছিল 300 টাকা, সেই সার এখন 1100 টাকা। যে ওই সময় ধান বিক্রি করছে 400 টাকা, এখন সেই ধান বিক্রি করতে 450 টাকা। এই যে অবস্থা, পাট বিক্রি করছে তখন 2000 টাকা, এখন সেই পাট বিক্রি করে 1100 টাকা। হলুদ বেচা হয় না, রসুন বিক্রি করে 30 টাকা কেজি, যখন ওঠে আপনার পেঁয়াজ ওঠে 15 টাকা কেজি। কৃষকের হাতে যখন থাকে না তখন দাম বাড়ে। এই ধান কিছুদিন আগে তো বিক্রি 1200 টাকা। এই যে সরকার এখন ধান কেনার নামে যে অভিনয়টা করতেছে, এই ধানটা কিনবে কার কাছ থেকে? ওই এলাকার যত আওয়ামী লীগের নেতারা যারা আছে, তারা ওই যে সরকারের যে ধান কেনা যে গোডাউন যে দেওয়া, চাষিরা কিন্তু এক বস্তা ধান বিক্রি করতেন ওই দামে, চাষিরা কিন্তু 450, 500, 600 টাকা বিক্রি করবে। এই ধানটা গোডাউন যখন দিবে তখন তারা, আমি মনে করি যে সরকার গোডাউনে এই ধান কেনা এই দামে কেনাও আমি মনে করি যে উচিত না, যদি আর যে কিনতে খাদ্যে পারে। ভেজাল নিয়ে যদি বলেন, আর খাদ্যে ভেজাল তো বড় এটা বড় তো 11 থেকে শুরু করে সব বড় বড় কোম্পানি এবং সমস্ত, তাহলে এই যে আইনের শাসন, এত টাকা দিয়ে মানুষ কিনছে, না যে আইনের restaurant শাসন ধরা যদি পড়ছে, থাকতো, পচা খাবার, যদি বাসি খাবার, আইনের শাসন যদি থাকতো, রোজার মাস। সুশাসন থাকতো, সুশাসন যদি থাকতো, তাহলে অবস্থা তো রোজার আগে বললো কি, বাণিজ্য মন্ত্রী বললো দাম বাড়বে না, তার মানে দাম বাড়াও। রোজা শুরু হওয়ার আগের দিনই দাম 3 গুণ বাড়ায় দাও, যেন রোজার ভিতরে বাড়ানো না লাগে। এমন বাড়াবে যে রোজার ভিতরে বাড়ানোর দরকার নেই, বাড়াই দিচ্ছে তারা। তাদের তো ইঙ্গিতে বলে দিয়েছে রোজার আগে যা পরে বাড়াও। এখন যে কথা বলা হচ্ছে, আমার বাংলাদেশ কোন জায়গায় লজ্জা করে তো। বাংলাদেশের ভিসা, ব্রিটিশ ভিসা কোথায় চূড়ান্ত পৌঁছা যায়? কোথায়? দিল্লিতে। কানাডার ভিসা কোথায় চূড়ান্ত পৌঁছেছে? সিঙ্গাপুরে। এবং আজকে বাংলাদেশের মান মর্যাদা কোথায় গেছে? কোন দেশে? আপনার এই যে আপনার আমাদের বিমানের এখানে যে আগে যে আমার কার্গো বিমানগুলি যে কি অবস্থায় গেল, কোনো বিশ্বাস না। এত বছর ধরে আমরা কোন এইগুলির ভিতরে আমরা কিন্তু সন্দেহ হতে পড়ি না, এখন আমরা পড়তে। তো সুশাসনটা কোন জায়গায়? আমরা বিদেশিদেরকে সম্মাননা দিলাম, 16 আনা সোনার 12 আনা চুরি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়, কয়লা সালে আকায় দৌড়ে যায়, পাথর মাটির নিচে দেবে যায়, বাংলাদেশ ব্যাংকের সোনা আপনার তামা হয়ে যায়। এরপরে যদি আমুদ ভাই বলে আমি কথা বলতেছি না, অন্যকে ওখানে জিজ্ঞাসা করতাম যে ভাই আপনি সত্য করে বলেন তো যে 30 তারিখের ভোটটা সুষ্ঠু হয়েছে কিনা, এক কথা হ্যাঁ বা না। আমাকে বলে আপনি আপনাকে বলবো না, আপনি আমার প্রিয় ভাই, না আমি তাকে বলবো না। আমি তো বললে আপনার বললে তার রোজা নষ্ট হয়ে যাবে, তার তারাবি নষ্ট হয়ে যাবে। কেন আমার রোজা রোজা নষ্ট? না, 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 এখন রোজা না তো তারাবি পড়ছে, সেহরির সময় দেরি আছে। সেহরি খাবে, না, নষ্ট হবে আমি না। বলবো না, নষ্ট হবে না, আমি দায়িত্ব না, নিয়ে আমি বলবেন। দেখো, জি, দেখেন, আমার প্রিয় দর্শক ভাইকে, ফোন দিয়েছেন, তার ফোন আমার থেকে প্রিয় আমরা ভাইকে আমরা আলোচনা বলতেই পারি না। কে বলছেন? অন্য আপনার কেউ হলে পরিচয় দিয়ে বলতাম। প্রশ্নটি রাখুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাহারুল ইসলাম বলছি তালা সাতক্ষীরা থেকে। জি বলুন। ফেরদৌস ভাই ভালো আছেন? আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি, মাহে রমজানের তো শুভেচ্ছা। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলে রহস্যময়। এমন রহস্যময় এবং কৌতূহলী বিষয় উপস্থাপন করার জন্য আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার একটা প্রশ্ন, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাবিব রহমান ভাই উত্তর দেবেন এক কথাই, যে যেহেতু আজকে বিষয়টা প্রশ্নবোধক, যে খালেদা জিয়ার মুক্তি আদালতে না সরকারের কাছে, এক কথায় উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন, যে খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো, একজন অপরাধীকে কারাবন্দী করতে আইনের ব্যবস্থাপনায় সে সাজা ভোগ করবে, এটা সন্তুষ্টের বিষয় মানুষের কাছে, জনগণের কাছে। তো সেই জনগণের প্রতি
প্রশাসন এবং সরকার এত ভীত সন্ত্রস্ত হয়ে খালেদা জিয়া যেদিন কারাবন্দী হলো তার জি, 2-3 অনেক দিন আগে ধন্যবাদ থেকে সাতক্ষীরা ঝড়, থেকে পাকড়, প্রশ্ন করার জন্য। আমাদের হাতে আর অল্প সময় আছে। আহমদ ভাই যদি একটু বলেন 30 সেকেন্ড, আপনি 30 সেকেন্ড, সময় শেষ। তো আমাকে দিবেন না সময়? না, সময় শেষ তো। দেন দেন আমার দেন। সব কখন না, গেল? সময় নাই তো, অনুষ্ঠানের সময় নাই। ও তা আমি কি বেশ কম বলেছি? না, দুজনেই বলেন না, বলেছেন। আরো বলেন। বলেন। আমার না, আর সবটুকু কি দিয়ে বলবো? দিলাম, জান। এই কিন্তু যে আপনাকে আমি প্রশ্ন করবো না যে ভোট ঠিক হয়েছে কি না হয়েছে। অলি সাহেব বললেন কিছু নেতা চান না খালেদা জিয়া মুক্তি পাক। এরা কি বিএনপির নেতা না আওয়ামী লীগের নেতা? বিএনপি নেতা। বিএনপির না, না, ভিতরে তা কিছু জানে, বলে খালেদা জিয়া আওয়ামী মুক্তি লীগের পায় না। ভেতরে আছে। কারণ কি? ভেতরের খবর বলেন তো একটু আসলে। এটা কলে অলি সাহেবকে জিজ্ঞাসা করবেন। কলে অলি সাহেবকে আপনি যদি টকশোতে আনতে পারেন তাকে জিজ্ঞাসা করবেন। আপনি তো সব জানেন এবং একটু গুমরটা পাস করে দেন তো। গুমরটা কি আসলে? গুমরটা কি? হ্যাঁ। একটা গুমর আছে। হ্যাঁ, ভাই, ভাই, গুমর জানেন নাকি? এতক্ষণে- না, এতক্ষণে- গোটা আহমদ ভাই বলতে পারবে, না, আমি তো জানি না। জানে না বলতেছে। এতক্ষণে আমি বলি। বুঝলাম। কর্নেল অলি তো বলছে আমি বিজয়ের সাথে কর্নেল আছি। অলি তাদের হ্যাঁ। তাদের পার্টনার। কি বলছে? কি বলছে? তাদের আমি বিজয়ের সাথে আছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। কহিলা বিষাদে। গুমর। গুমর। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর না, থাকবেন। শেষ ভাগ করে প্রিয় দিন। দর্শক, শেষ আমরা কথার অনুষ্ঠান মধ্যে শেষ করব। আলোচনায় অংশ নেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা টিভিতে বা ফেসবুকে আলোচনা শুনেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। জানিয়ে রাখি, আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন।